আবারও তোমাদেরকে স্বাগত জানাচ্ছি ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের গণিত বিভাগের অনলাইন ক্লাসে। এই দুইটা কথা একটু বলে নিতে হবে। প্রথমে তোমরা হয়তো খেয়াল করেছো যে রুটিনে একটু উল্টাপাল্টা হয়েছে। ঘটনাটা হলো আর্টসের এবং কমার্সের ক্লাসে এই প্রথমে 10টায় ছিল আইসিটি ক্লাস, আর সায়েন্সের ক্লাসে সায়েন্সের রুটিনে 10টায় এটা ভুল হয়ে গেছে, 10টায় ছিল ম্যাথ আর 11টায় ছিল আইসিটি ক্লাস। হয়তো তোমরা মানে অনেকে মন্তব্য করছো যে আমাদের তো ম্যাথ ক্লাস ঠিকই ছিল। এখন যেহেতু তোমরা আইসিটি ক্লাসটা অল গ্রুপের সাথে সবার সাথে অ্যাটেন্ড করতে হয়, এই জন্য প্রথম ক্লাসটা তোমাদেরকে পরে আমাকে কলেজ থেকে ফোন দিয়ে বললো যে এটা একটু ভুল হয়ে গেছে রুটিনটা, এই প্রথম ক্লাসটা ওরা আইসিটি অ্যাটেন্ড করবে, পরের ক্লাসটা ম্যাথ। তো ঠিক আছে, আমরা যেখানে শেষ করছি সেখান থেকে আবার শুরু করব। আর একটা কথা হচ্ছে ওই স্কিন একটু ঘোলা আসে, এটা অনেকে মন্তব্যে লিখেছ, এটা একটু ধৈর্য ধরবে, অধৈর্য হয় না। প্রথমে আমরা ক্লাসটা শুরু হইলে প্রথমে অ্যাডজাস্টমেন্টে একটু সমস্যা হয়, কিছুটা সময় স্কিন গোলা আসে, আস্তে আস্তে ঠিক হয়ে আসে। এটা একটু ধৈর্য ধরলেই তোমরা বুঝতে পারবে। তো শিক্ষার্থীবৃন্দ, আবার আমরা ক্লাসে চলে যাচ্ছি। এটা তুমি রাখো। আমরা শুরু করছিলাম যে পরিবর্তনের হারের সাথে বা পরিবর্তনের হার জিনিসটাকে আমরা অন্তরীকরণে এই ডিফারেন্সিয়েশনে কীভাবে কনভার্ট করবো, আমরা এই দুটার সাথে কি সংযোগটা তৈরি করতে পারি। আমরা একটা চিত্র নিয়েছিলাম, এই ওয়াই অক্ষ, এই এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। তো যে কোনো একটা ওয়াই ইকুয়াল টু এফ এক্স, এইরকম একটা সমীকরণ বা একটা ফাংশনের চিত্র যদি এইরকম হয়, আমরা ধরে নিলাম এই চিত্রটা এরকম, এর একটা বিন্দু এটাকে নাম দিয়েছি পি, দিস ইজ এক্স ওয়াই, এটা এইভাবে এঁকে দিলাম। তার মানে এইটুকু দূরত্ব এক্স আর এই দূরত্বটা ওয়াই। খুব অল্প দূরত্বে, ক্ষুদ্র দূরত্বে, যদিও কথাটা ক্ষুদ্র দূরত্ব, কিন্তু আমি তোমাদের দেখার বা বোঝার জন্য আমাকে লিখতে হবে এই জায়গায় কিউ একটা বিন্দু নিয়েছি। এই বিন্দুটা অ্যাকচুয়ালি পি বিন্দুর খুব কাছে, মানে কতটা কাছে আমরা আস্তে পরবর্তীতে বুঝবো। তো এইটুকু কিউ বিন্দুর দূরত্ব এক্স থেকে আরও একটু দূরত্ব দিলাম, এটার নাম আমরা ইংরেজিতে বলি ডেল এক্স। এই শব্দটার নাম ডেল এক্স। তোমরা বাংলায় সহজে বুঝবে যে ক্ষুদ্র এক্স। এই এক্স পরিমাণ বৃদ্ধির জন্য ওয়াই এর মানটা এটুকু যে পরিমাণ বৃদ্ধি হয়েছে, এটার নাম ডেল ওয়াই। তার মানে এই দূরত্বটা ডেল এক্স আর এই দূরত্বটা ডেল ওয়াই। তো এই অবস্থায় যদি কিউ বিন্দুটা আস্তে আস্তে পি বিন্দুর কাছে চলে আসে, অর্থাৎ কিউ টেন্ডস টু পি, টেন্ডস টু শব্দটা ব্যবহার করে টি ই এন ডি এস, টেন্ডস টু, কিউ টেন্ডস টু পি, মানে কিউ পি এর দিকে যায়। যদি তাই হয়, দেখো কিউটা যদি আস্তে আস্তে এদিকে আসতে থাকে, তাহলে ডেল এক্সটাও ছোট হইতে থাকে। এই অবস্থায় ডেল এক্সটা জিরোর দিকে যাইতে থাকে। আমরা যদি এখান থেকে এইটুকু জায়গার একটা স্ট্রেট লাইন আঁকি, এটা একটা সমকোণ বলে, এখানে যেই অ্যাঙ্গেল হয়েছে এটার নাম ধরি থিটা। তুমি দেখো যে ট্যান থিটা ইকুয়াল টু, তোমরা জানো ট্যানের মান লম্ব বাই ভূমি। তো এই ক্ষেত্রে এই যদি থিটা হয়, এই ত্রিভুজের জন্য এটার নাম দিচ্ছি ধরো এ পি এ কিউ ত্রিভুজে ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি যদি হয় ডেল ওয়াই বাই ডেল এক্স। আমরা জানি যে কোনো সরল রেখা এক্স অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করে সেটাকে আমরা ঢাল বলি। তাহলে আমরা এইটাকে বলতে পারি, ট্যান থিটাকে বলতে পারি ঢাল। ঢাল হচ্ছে ডেল ওয়াই বাই ডেল এক্স। যদি কিউ বিন্দু পি বিন্দুর কাছে যায়, সেই অবস্থায় ডেল এক্সটার মান হয় 0,
তার মানে এক সময় কিউ বিন্দুটা পি বিন্দুর কাছে, ঠিক উপরে না, কখনোই পি বিন্দুর উপরে আসবে না, খুব কাছে। কত কাছে? যতক্ষণ পর্যন্ত এক্স ডেল এক্সটার মান 0 হয়। তাহলে এই অবস্থায় তোমরা লিমিট পড়েছ, আমরা এটাকে অ্যাকুরেট মানটা আমরা বের করতে পারি না। তো তখন আমরা লিমিটের কনসেপ্টটাকে আমাদের মাথায় নিতে হয়, যে এই জিনিসটাকে আমরা লিখি লিমিট ডেল এক্স টেন্ডস টু 0, অর্থাৎ এই ডেল ওয়াই বাই ডেল এক্স, এই যে কথাটা। আর এই বাইটা এটা কেন, এটা প্রথমে আসছে ধরো এই লম্ব বাই ভূমি হিসাবে আমি লিখছি ডেল ওয়াই বাই ডেল এক্স। যদি ডেল এক্স 0 হয় তখন এই মানটা ছোট হয়, এই মানটা ছোট হয়ে যায়। আবার যদি অন্যভাবে চিন্তা করি যে এক্স এর পরিবর্তন এতটুকু হইল, ওয়াই এর পরিবর্তন এতটুকু হইল, তাহলে ডেল এক্স, এখানেও আমরা নতুন কিছু না, সব কিছু আমাদের পুরনো জিনিস। এই যে ডেল এক্স পরিবর্তনের জন্য যদি এক্স এর মান ডেল এক্স পরিবর্তনের যদি ওয়াই এর মান ডেল ওয়াই পরিবর্তন হয়, তাহলে এক্স এর মান ঐকিক নিয়ম চিন্তা করো, ঐকিক নিয়ম এক একক পরিবর্তনের জন্য তোমরা জানো, তাহলে ডেল এক্স ইউনিট চেঞ্জ হলে ওয়াই যদি ডেল ওয়াই হয়, তাহলে 1 ইউনিট চেঞ্জ হলে এটার মান হবে ডেল ওয়াই বাই ডেল এক্স। তাহলে আমরা কি পাচ্ছি? এই ডেল ওয়াই বাই ডেল এক্স দিয়ে যেমন আমরা ট্যান থিটা বুঝি বা ঢাল বুঝি, ঠিক একইভাবে ডেল ওয়াই বাই ডেল এক্স দ্বারা এক্স এর পরিবর্তনের সাথে ওয়াই এর পরিবর্তনের হার বুঝি। এটার মানে হচ্ছে এক্স এর পরিবর্তনের সাথে ওয়াই এর মানের পরিবর্তন। আরেকটু সুন্দরভাবে, আরেকটু শুদ্ধভাবে বলি, এক্স এর ক্ষুদ্র পরিবর্তনের সাথে ওয়াই এর ক্ষুদ্র পরিবর্তন বা ওয়াই এর মানের ক্ষুদ্র পরিবর্তন। তাহলে আবার আমরা দেখছি যে সেই ক্ষুদ্র পরিবর্তন, প্রথমে আমরা ক্যালকুলাস যখন শুরু করছি, যে ক্যালকুলাস কি, ক্যালকুলাসে কি কাজ করা হয়, আমরা বলছিলাম যে ক্ষুদ্র পরিবর্তন নিয়ে কাজ করি, ক্ষুদ্র পরিবর্তনের হার নিয়ে কাজ করি। সেই ক্ষুদ্র পরিবর্তনের এক্স এর পরিবর্তনের সাথে ওয়াই এর ক্ষুদ্র পরিবর্তন, তার মানে আমরা এই জায়গায় এইটুকু অংশ দিয়ে পাই কি, ক্ষুদ্র পরিবর্তনের হার পাই। আবার এইভাবে পাই ঢাল, অর্থাৎ কোনো স্পর্শকের ঢাল বের করার জন্য অথবা কোনো রাশির ক্ষুদ্র পরিবর্তনের হার ব্যবহার করার জন্য আমরা এই জিনিসটাকে ব্যবহার করি। আর এই জিনিসটাতে ডেল এক্স এর মানটা যখন 0 হয়, তখন এই পুরো টার্মটাকে লিমিট অফ ডেল এক্স টেন্ডস টু 0 ডেল ওয়াই বাই ডেল এক্স, এটাকে সংক্ষেপে লেখা হয় ডি ওয়াই বাই ডি এক্স। তোমরা যেটাকে ডিফারেন্সিয়েশনের চিহ্ন বলে ব্যবহার করো, ডি ডি এক্স। এটাকে আমরা অনেকভাবে বলতে পারি ডি ডি এক্স অফ ওয়াই, অথবা লিখি ডি ডি এক্স। এটাকে ডিফারেন্সিয়াল অপারেটর বলা হয়। এটা ওয়াই এর ওয়াই, কেউ বলতে পারো ডি ওয়াই বাই ডি এক্স। এই কথাটা নিয়ে ছোট্ট একটু বিতর্ক হতে পারে। অনেকেই বলছেন যে ডি ওয়াই বাই ডি এক্স বলা যায় না, বলা যাবে না, বলতে হবে ডি ডি এক্স অফ ওয়াই। তোমরা শুনে থাকবে এই বিতর্কগুলি, কিন্তু আমি একটা জিনিস বলছি যে আমরা বলবো ডি ডি এক্স অফ ওয়াই, এটা ঠিক আছে, এইভাবে এক্সপ্রেস করব। এটা একটা অপারেটর, এই অপারেটরের সাথে ওয়াই শব্দটা বা ওয়াই রাশিটা অ্যাড হয়েছে, ওয়াই এর ডি ডি এক্স। কিন্তু যদি কেউ এটাকে ডি ওয়াই বাই ডি এক্স বলে, এটাও ভুল না, এই জন্য যে তোমরা জানো যে ট্যান থিটা মানে লম্ব বাই অতিভুজ। তাহলে এটা যদি লম্ব হয়, তাহলে এটা যদি আমার ক্ষুদ্র দূরত্ব ডি ওয়াই হয়, আর এটা যদি লম্ব বাই ভূমি, ট্যান থিটার মান লম্ব বাই ভূমি, এটা যদি লম্ব হয় আর এটা যদি ভূমি হয়, তোমরা জানো যে এই সম্পর্কটা ভাগের সম্পর্ক। সুতরাং ডি ওয়াই বাই ডি এক্স যদি হয়েও থাকে, এবং আমরা ভবিষ্যতে বিভিন্ন অঙ্ক করার সময় দেখব যে এটা বাই এটা মানে অ্যাকচুয়ালি সম্পর্কটা ভাগের, কিন্তু বলার সময় আমরা এইভাবে বলাটাই উত্তম, যে ডি ডি এক্স অফ ওয়াই। তাহলে আমরা পাইলাম এই চিহ্নটা ডিফারেন্সিয়েশনের, আর এটা আমাদের নর্মাল পুরনো ভাগের কনসেপ্ট। এই ভাগটা যখন খুবই ক্ষুদ্র হয় তখন এটা ডিফারেন্সিয়েশনে কনভার্ট হয়।
অর্থাৎ এই মানটা 0-র কাছে গেলে এটাকে dy/dx বলে। এবার আমরা একটু রূপান্তর করব এই চিত্রটাকে, যে ফাংশনের ক্ষেত্রে y ব্যবহার না করে আমরা সরাসরি একই সাথে আমরা আবার এই চিত্রটা থাকুক, আমরা এখানে আরেকটা চিত্র নিচ্ছি। এই জায়গায় যদি আমি বলি y = fx, y = fx, এখানে এটুকু দূরত্ব x, x এর মানটাকে ∇x না বলে এবার আমরা h পরিমাণ বাড়ালাম, তাহলে এটার নাম কি হইল x + h, রাইট? এই বিন্দুটা x আর এই বিন্দুটা x + h, অর্থাৎ x থেকে অল্প পরিমাণ বাড়িয়ে x + h তৈরি করলাম। তুমি চোখে দেখছো এত বড়, আসলে এটা এত বড় না, এটা x এর খুব কাছে। তো এই বিন্দু যদি fx হয় তাহলে সঙ্গত কারণে এই বিন্দুটা হবে y = f(x + h), x এর জায়গায় যদি x হয় x + h হলে এটাও x + h হবে। তো এই অবস্থায় এই জায়গাটা, এই পার্থক্যটা কি? এইটুকু অংশের নাম কি? এটা হবে f(x + h - fx), অর্থাৎ এইটুকু হলো f(x + h). এখানে আমরা y প্রতীকটা ব্যবহার করব না, f(x + h) আর এইটুকু হচ্ছে fx, এইটুকু হলো f(x + h) আর এইটুকু হলো fx। তাহলে এর মধ্যবর্তী অংশ, এই মধ্যবর্তী অংশ হচ্ছে f(x + h - fx। তো তাহলে এই অংশটার মান কত? এটা যদি x হয়, এটা যদি x + h হয়, তোমরা সহজেই বুঝতে পারো এটার মান h, মানে এটা থেকে এটা বিয়োগ করলাম, x বাদ, শুধু hটা থাকলো। তার মানে এইটুকু অংশ h আর এই অংশটা। তো ওই চিত্র থেকে আবারও যদি আমি এটাকে এটার পার্থক্য, তাহলে y এর পরিবর্তনের হার বাই আমরা কি লিখছিলাম আগে, ∂y/∂x। দেখো এটা y এর পরিবর্তন আর এটা x এর পরিবর্তন। তো এই চিত্রে y এর পরিবর্তন, y অক্ষের পরিবর্তন কোনটা? এটুকু, আর এটুকু অংশ হলো x এর পরিবর্তন। তো ঠিক আছে, এই f(x + h - fx) এটাকে হলো y অক্ষের পরিবর্তন, অর্থাৎ ∂y এর পরিবর্তে আমি এই জায়গায় এভাবে লিখছি, আর ∇x এর পরিবর্তে এই অংশটা, তার মানে h। তাহলে আমার আগের চিত্রে যেটা এমন ছিল, লিমিট ∇x → 0 ∂y/∂x, এটা এই চিত্রের জন্য রূপান্তর হয়ে এরকম হচ্ছে, লিমিট, এখানে ∇x এর জায়গায় আমরা h চিহ্ন ব্যবহার করেছি, সুতরাং আগে ছিল ∇x → 0, এখন হবে h → 0। ∇y এর বদলে এটা আসছে, আর ∇x এর পরিবর্তে x। এই আগের এই কথাটার নাম দিয়েছিলাম আমরা dy/dx। তোমাদের মনে থাকার কথা, একটু আগে আমি লিখেছিলাম এই জায়গায় যে dy/dx মানে এটার লিমিটের মান। ঠিক একইভাবে এইটার লিমিটের মানও dy/dx। তো এটাকেও আমরা বলছি dy, তো এখন ব্যবহার করি নাই, প্রথম থেকে আমরা f ব্যবহার করছি, তাহলে d(f(x/dx), অর্থাৎ x এর পরিবর্তনের সাথে fx ফাংশনের পরিবর্তনের হার। আমরা এটাকে অন্তরীকরণের মূল নিয়মের সূত্র বা অন্তরীকরণের মূল সূত্র অথবা অন্তরীকরণের সংজ্ঞা বলে থাকি। তাহলে আমরা সংক্ষেপে চিত্রগুলিকে মুছে আবার আমরা তোমাদের জন্য প্রেজেন্ট করছি প্রথম থেকে, যে মূল নিয়মে অন্তরীকরণ করো অথবা সংজ্ঞার সাহায্যে অন্তরীকরণ করো, এই জাতীয় যে কোনো ধরনের বিষয় যদি থাকে তাহলে আমাদের কাছে সূত্র হিসেবে আসবে মূল নিয়মে অন্তরীকরণ। তোমরা এই শব্দটা মনে রাখবে, মূল নিয়মে পরীক্ষার জন্য এই নিয়মটা, মূল নিয়ম খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক। তোমরা বিভিন্ন বোর্ডের প্রশ্ন বই দেখে দেখবে যে মূল নিয়মে আমাদের অন্তরীকরণের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কাজ মূল নিয়মে অন্তরীকরণ, অথবা এইভাবে বলতে পারি
অন্তরীকরণের সংজ্ঞা, অন্তরীকরণের সংজ্ঞা কি লিখব? d of fx by dx equal to limit h tends to 0 f of x plus h minus fx by h। আচ্ছা, আজ থেকে এটাকে তোমরা সূত্র হিসাবে ব্যবহার করবে, মনে রাখবে বিভিন্ন অঙ্ক করার সময় আমরা এই সূত্রটাকে কাজে লাগিয়ে অঙ্ক করব। এবার আমরা এই মূল নিয়মের সূত্র ব্যবহার করে কিছু সমস্যা সমাধান করতে চেষ্টা করি। তোমরা জানো হয়তো কেমিস্ট্রি বা ফিজিক্স বা ম্যাথের অন্য কোনো টপিক্সে তোমরা ইতিমধ্যে জেনে গেছো যে ডিফারেন্সিয়েশন বা ইন্টিগ্রেশনের কতগুলো সূত্র আছে। তোমরা জানো সাইন এক্সকে ডিফারেন্সিয়েট করলে কজ এক্স হয়, এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েট করলে 2x হয়, মেবি তোমরা জানতে পারো। তা আমি একটু পুরনো জিনিসগুলোকে একটু লিখে রাখি। ধরো ডি অফ সাইন এক্স, তোমরা সূত্র হিসাবে এগুলি দেখবে বইয়ের প্রথম দিক দিয়ে এই সূত্রগুলি দেওয়া আছে। ডিফারেন্সিয়েট অফ সাইন এক্স উইথ রেসপেক্ট টু এক্স অথবা ডি ডি এক্স অফ সাইন এক্স ইকুয়াল টু কস এক্স ডি ডি এক্স অফ এক্স স্কোয়ার। তোমরা হয়তো জেনে থাকবে যে এটা 2x। আমরা এটা রেখে দিলাম। এটা আমাদের বিভিন্ন সমস্যা সমাধান করার জন্য সূত্র। এখন প্রশ্ন হচ্ছে যে সূত্র কিভাবে আসে বা সূত্রটা কিভাবে তৈরি হয়। আমরা এই মূল নিয়মে অন্তরীকরণ অথবা অন্তরীকরণের সংজ্ঞার সাহায্যে আমরা এটাই দেখি যে এই সূত্রগুলি কিভাবে আসে। অর্থাৎ এই ক্ষেত্রে আমরা যদি বলি যে সাইন এক্সকে মূল নিয়মে অন্তরীকরণ করো, তুমি কস এক্স লিখতে পারো না। যদি সাইন এক্সকে মূল নিয়মে অন্তরীকরণ করতে বলি, আমি সরাসরি কস এক্স লিখতে পারি না, আমাকে অঙ্কটা করে দেখাতে হবে। যে তাহলে আমরা একটা উদাহরণ হিসেবে নিই, প্রথমে নেই উদাহরণ। একটা উদাহরণ ধরো, মূল নিয়মে সাইন এক্স এর অন্তরক সহগ নির্ণয় করো। মূল নিয়মে সাইন এক্স এর অন্তরক সহগ নির্ণয় করো। আমার প্রশ্ন হচ্ছে এই, তাহলে আমরা আমাদের মূল ফাংশনটা কি? সাইন এক্স। আমরা ধরি এফ এক্স ইকুয়াল টু সাইন এক্স। আমাদের কাজটা সহজ হয়ে যাবে। আমরা কেন লিখছি? কারণ আমাদের মূল নিয়মের সংজ্ঞাটা এই ফাংশনের আকারে লেখা। তা আমি এই যে ফাংশনটা দেওয়া আছে এটার নাম নিলাম এফ এক্স। যদি এটা এফ এক্স হয় তা তোমরা এটাও বুঝো যে এফ, সুতরাং এফ এক্স প্লাস এইচ, এক্সের জায়গায় যদি এক্স প্লাস এইচ হয় তাহলে এটা কি হবে? সাইন এক্স প্লাস এইচ। তা আমাদের যা দরকার ছিল এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স, এফ অফ এক্স প্লাস এইচ এফ এক্স আমরা পেয়ে গেছি। তাহলে আমরা ইচ্ছা করলে সূত্রটা লিখে তারপর অঙ্কটা করতে পারি, অথবা আমরা সরাসরিও সূত্রটার মাঝে ব্যবহার করতে পারি। সুতরাং মূল নিয়মের সংজ্ঞা অনুসারে, মূল নিয়মের সংজ্ঞা অনুসারে ডি ডি এক্স অফ সাইন এক্স, এই এফ এক্স এর জায়গায় সাইন এক্স শব্দটা ব্যবহার করে দিলাম, ইকুয়াল টু লিমিট এইচ টেন্ডস টু 0। তোমরা জানো এখানে আছে এফ এক্স প্লাস এইচ। যদি এফ এক্স প্লাস এইচ হয় এফ অফ, এটা হবে সাইন এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স, দ্যাট ইজ সাইন এক্স বাই এইচ। এই অবস্থায় আমরা এই লিমিটের মানটা বের করব। তোমরা লিমিটের যে চ্যাপ্টার আছে সেখানে এই কাজটা করা হয়তো শিখেছ অথবা শিখবে, কিন্তু আগে পরে এটা নিয়ে টেনশন করার কিছু নয়, তোমরা সবাই এটা পারবে। যে
এখানে দেখো ত্রিকোণমিতি লিমিটে যদি আমরা ত্রিকোণমিতির কোনো প্রবলেম দেখি তাহলে ত্রিকোণমিতির সূত্র ব্যবহার করি। তোমরা জানো যে এটা যেই ফর্মে আছে, তোমরা একটু তাকাও, সাইন সি মাইনাস সাইন ডি, সাইন সি মাইনাস সাইন ডি। আমি একটু ত্রিকোণমিতির সূত্রটা লিখি, সাইন সি মাইনাস সাইন ডি। যারা ত্রিকোণমিতি পড়েছ তারা জানো, অথবা তোমরা খুব তাড়াতাড়ি এই ত্রিকোণমিতির এই সূত্রগুলি জানবে। কিন্তু যখন তোমাদের পরীক্ষা আসবে ততদিনে তোমাদের সব কিছু জানা হয়ে যাবে। সুতরাং এই সূত্রটা নিয়ে মানে অরিড হওয়ার কোনো কারণ নাই। সাইন সি মাইনাস সাইন ডি, আপাতত আমি তোমাকে সূত্র লিখে দিচ্ছি, 2 cos c প্লাস ডি বাই 2 সাইন সি মাইনাস ডি বাই 2। এরকম ত্রিকোণমিতিতে বিভিন্ন সেটের বিভিন্ন সূত্র আছে। এই ধরনের সাইন সি প্লাস সাইন ডি আছে, কস সি মাইনাস কস ডি আছে, কস সি প্লাস কস ডি আছে, ইত্যাদি বিভিন্ন সেটের সূত্র আছে। আমাদের যেটা দরকার ছিল সাইন সি মাইনাস সাইন ডি, আমি এই সূত্রটা নিব। এখানে অঙ্কটা এই জায়গায় নিয়ে আসি, এই সমান সমান থেকে লিমিট h টেন্ডস টু 0 সাইন সি মাইনাস সাইন ডি যদি লিখি তাহলে উপরে আমাকে লিখতে হবে 2 cos c প্লাস ডি বাই 2, তাহলে x প্লাস h প্লাস x বাই 2 সাইন সি মাইনাস ডি বাই 2 সাইন x প্লাস h মাইনাস x বাই 2, নিচে h থাকবে। শুধু এই কাজটা প্রথমে আমরা সংজ্ঞার সাহায্যে এই লাইনটা লিখব, দ্বিতীয় লাইনে ত্রিকোণমিতি ফর্মুলা ব্যবহার করে এই জায়গায় ট্রান্সফার করব, থার্ডে আমাদের শুধু ক্যালকুলেশন। এখন আমাদের খুব বেশি কাজ বাকি নাই, শুধু একটু ক্যালকুলেশন বাকি আছে। লিমিট h টেন্ডস টু 0, দেখো x এ 2x হয়, 2 দিয়ে কাটলে x হয়, আর h বাই 2, তাহলে এটা হবে 2 cos x প্লাস h বাই 2, আর এটা x x কাটা শুধু h থাকে, তাহলে সাইন h বাই 2, নিচে আছে শুধু h। তাহলে আমরা সাপোর্টিং সূত্র হিসেবে আর একটা সূত্র নিয়ে নেই। আমরা জানি যে লিমিট x টেন্ডস টু 0 সাইন x বাই x ইকুয়াল টু 1। তোমরা জানো অথবা জানবে যে সাইন x বাই x অথবা x যদি উপরে থাকে সাইন x নিচেও থাকে তাহলে এটার মান হয় 1। তাহলে আমি করব কি, এখানে সাইন x বলতে h বাই 2 আছে, এটার সাথে আমি এমনভাবে h বাই 2 কে একটু মেলাই নেব। এখানে একটা 2 আছে, এই 2টাকে আমি ইচ্ছা করলে এটা নিচে নিয়ে যেতে পারি। একটু খেয়াল করে দেখো, লিমিট h টেন্ডস টু 0 cos x প্লাস h বাই 2 সাইন h বাই 2 বাই h বাই 2। এটাকে যদি উল্টায় দাও তাহলে এই 2 আর এই 2 সমান, অর্থাৎ এই 2টা চলে গেল নিচে। এখন আমি যদি এটাকে এইভাবে চিন্তা করি, এই এবং এই, এটা সাইন x বাই x, তাহলে এটার মান হয় 1, আর বাকি থাকলো এই জায়গাটা। আমি আবার একটু ব্যাকে আসতে হবে, এই অংশটা লিখবো এই জায়গায়। লিমিটের অঙ্ক যদি করে থাকো জেনে গেছো, আর যদি নাও করে থাকো জানবে। কোনো বিষয় নিয়ে টেনশন করার কিছু নাই, বিষয়টা সিম্পল। শুধু একটু মনোযোগ দিয়ে ক্লাসে অ্যাটেন্ড করো, সমস্যা হলে আমরা যে কোনো প্রশ্নের উত্তর দেব, অথবা পরবর্তীতে যদি তোমরা কোনো অসুবিধা মনে করো যোগাযোগ করবে। দুইটা পার্ট করে লিখলাম, লিমিট h এর মান 0 এই জায়গায়, লিমিট h এর মান 0 এই জায়গায়। তোমরা দেখো আমরা সাপোর্টিং সূত্র এখানে আমরা দুইটা নিয়েছিলাম, একটা ত্রিকোণমিতি থেকে, একটা লিমিট থেকে। এই সাইন x বাই x ইকুয়াল টু 1, দ্যাট ইজ সাইন h বাই 2 বাই h বাই 2 ইকুয়াল টু 1, তাহলে এই অংশটার মান হয়ে যায় 1। আর এই জায়গায় যদি h এর মান 0 বসাই, h এর মান যদি 0 বসাই তাহলে 0 বাই 2 0, শুধু cos x থাকে। তার মানে এটার উত্তরটা হচ্ছে cos x ইন্টু 1, দ্যাট ইজ cos x। এবং এই কারণে dx অফ সাইন x অথবা ডিফারেন্সিয়েশন অফ সাইন x ইকুয়াল টু cos x, তোমরা যেটাকে সূত্র হিসেবে ব্যবহার করো, আমরা আগে লিখে রেখেছিলাম dx অফ সাইন x ইকুয়াল টু cos x।
এই অঙ্কটা যদি মূল নিয়মে করতে বলে আমাকে এইটুকু কাজ করতে হবে। আর যদি মূল নিয়মে না বলে অন্য কোনো অঙ্কের মাঝে আমরা যদি sin x এর ডিফারেন্সিয়েশনের মান ব্যবহার করি তাহলে সরাসরি cos x ব্যবহার করতে পারি, কিন্তু মূল নিয়মে বললে আমাকে অঙ্কটা করে নিতে হবে। তো একইভাবে এবার দেখো, যদি তুমি অনুরূপে যদি ধরো sin 2x হইল, তাহলে তোমাকে এখানে প্রথমে করতে হবে fx = sin 2x, fx + h = sin 2 × x + h, ব্যাস আবার এই নিয়মে যাবে। যদি cos x হয়, tan x হয়, অর্থাৎ ত্রিকোণমিতিক ফাংশনগুলিকে আমরা এই সিস্টেমে এইভাবে অঙ্কগুলি করতে পারি। আবার একটু রিভিশন করে দেই আমরা কি করেছি। প্রথমে লাইনে মূল নিয়মের সংজ্ঞা লিখলাম, মূল নিয়মের সংজ্ঞা লিখে মূল নিয়মের সংজ্ঞা থেকে আমরা sin c - sin d ব্যবহার করে আমরা ত্রিকোণমিতির সূত্রটাকে একটা সূত্র ব্যবহার করেছি, ট্রান্সফার করলাম, একটু ক্যালকুলেশন করলাম, লিমিটের এই আরেকটা সূত্র ব্যবহার করেছি। অর্থাৎ এই অঙ্কটা করার জন্য আমরা সাপোর্টিং হিসেবে এই দুইটা সূত্র কাজে লাগিয়েছি। একটা সূত্র আসছে ত্রিকোণমিতি থেকে, আরেকটা সূত্র আসছে লিমিট থেকে, এবং শেষ পর্যন্ত এই মানটা গিয়ে এই দাঁড়াইলো। এখন যদি ত্রিকোণমিতিক ফাংশন না হয়, এতে তোমাদের আমি একটা সিম্পল আর একটা উদাহরণ নিই। ধরো ওই লিখলাম যে ডিফারেন্সিয়েশন অফ x² = 2x। তো এবার দেখি ত্রিকোণমিতিক ফাংশন না হলে কিভাবে কাজটা করা যেতে পারে। মূল নিয়মে x² এর অন্তরক সহগ নির্ণয় করো। প্রশ্ন, সমাধান। কি করব? প্রথমে ধরব fx = x², ধরে fx = x², সুতরাং f of x + h = x + h² ভালো। তারপরে কাজ কি? মূল নিয়মের অন্তরকের সূত্রটা ব্যবহার করা। সুতরাং ddx of x² একটু লিখে নাও, অন্তরীকরণের সংজ্ঞা অনুসারে ddx of x² লিমিট h টেন্ডস টু 0। তোমরা জানো সূত্রের উপরে থাকে fx + h - fx, তার মানে x + h² - fx মানে x² by h এখন কি করব আমরা? আগে তো বলছিলাম sin c - sin d, এখন কি সেটা দরকার আছে? এখান থেকে sin c - sin d প্রশ্নটা আসছে না, এটা স্কয়ার মাইনাস এটা স্কয়ার, দুইভাবে চিন্তা করতে হবে, a + b × a - b দরকার নাই। আমরা এটাকে বর্গ সূত্রটা ভেঙে দিতে পারি। একটু তাকায় দেখো, লিমিট h টেন্ডস টু 0 x² + 2xh + h² - x², রাইট? আমরা সিম্পল এই কাজটা করতে পারি। এটাকে a + b² a² 2ab b² এই সূত্র মতো এটাকে ভেঙে নিলাম। এই x² আর এই x² বাদ যায়, প্লাস একটা মাইনাস। এখান থেকে দেখো h কমনও যায়, তো ঠিক আছে নিলাম h কমন, লিমিট h টেন্ডস টু 0 h কমন নিলাম, থাকলো 2x + h, নিচে একটা h আছে, এই hটা কাটা যায়। এখন যদি আমি h এর মান 0 বসাই তাহলে নিচে আর 0 আসছে না, নিচে যদি 0 না আসে আমি 0 বসাতে পারি, তাহলে 2x + 0, দ্যাট ইজ এখন মান বসা দিচ্ছি 2x + 0 মানে 2x। এই হলো আমাদের অ্যান্সার। আমরা প্রথমে এই জায়গায় লিখেছিলাম ddx of x² = 2x,
যে কোনো সাবজেক্টের যে কোনো অঙ্ক করার সময় আমি আবারও বলছি এই সূত্র ব্যবহার করতেই পারো, কিন্তু যখন আমি তোমাদেরকে বলবো যে মূল নিয়মে করো, তাহলে তোমাকে এই স্টেপটা করে দেখাতে হবে। তো এইভাবে যে কোনো ধরনের ফাংশনের অন্তরক বের করা যায়। এছাড়া আরও যা যা থাকতে পারে, ধরো এক্সপোনেনশিয়াল ফাংশন, তোমরা চিনো এক্সপোনেনশিয়াল ফাংশনকে, f(x) = ex e টু দি পাওয়ার, এগুলিকে এক্সপোনেনশিয়াল ফাংশন বলা হয়। লগারিদম ফাংশন আছে, বহুপদী ফাংশন আছে। যদি এরকম হয় যে ex যদি হয় তাহলে কি করা যেতে পারে, তাহলে এটাকে আমরা আরেকটা উদাহরণ হিসেবে নেই। f(x) = ex যদি হয়, এর অন্তরক নির্ণয় করব মূল নিয়মে। তাহলে এখানে কি লিখতে পারি, f(x + h) = e টু দি পাওয়ার x + h। তাহলে মূল নিয়মের সংজ্ঞা অনুসারে বা অন্তরীকরণের সংজ্ঞা অনুসারে তাহলে অন্তরীকরণের সংজ্ঞা অনুসারে dx of e to the power x dx of e to the power x equal to এই লিখবো লিমিট h টেন্ডস টু 0। বুঝতে পারছো ইতিমধ্যে অভ্যাস হয়ে গেছে, f(x + h) মানে e to the power x + h মাইনাস f(x) মানে e to the power x বাই h থাকে। এখন সবগুলি ক্যালকুলেশন তো একরকম অবশ্যই হবে না, এটার ক্যালকুলেশনও একরকম হইলো, ত্রিকোণমিতিক ফাংশনগুলির ক্যালকুলেশন একরকম হয়। আর যদি এক্সপোনেনশিয়াল ফাংশন হয় এটাকে এটার মতো করেই করতে হবে। তোমাদের মাথায় যে আইডিয়া আছে কি হইতে পারে এটুকু আমি লিমিট প্রথমে পার্ট করে দিই। তোমরা জানো সূচকীয় ফাংশন কোনো পাওয়ার থাকলে এটা গুণ হিসাবে লেখা যায়। তাহলে e to the power x into e to the power h minus e to the power x by h। কোনো বিষয়ে কোনো রাশির ওপর যদি পাওয়ার গুণ যোগ হয়ে থাকে সেটাকে আলাদা করে গুণ করে লেখা যায়। এখন লিমিট h টেন্ডস টু 0, ex কমন নাও, e to the power x e to the power h minus 1 by h। এখন কি করব, এক্সপোনেনশিয়াল ফাংশনের একটা ধারার বিস্তৃতি সূত্র আছে, এখানে সাপোর্টিং হিসেবে আমাকে ওই সূত্রটা জানতে হবে। আমরা ওই সূত্রটা একটু লিখে তারপর তোমাদের অঙ্কটা শেষ করতে চেষ্টা করব। সূত্রটা জেনে রাখা দরকার, অথবা যদি প্র্যাকটিসে থাকো দিনে দিনে সূত্রটা তোমাদের জানা হয়ে যাবে। সূত্রটা কি? সাপোর্টিং সূত্র। এগুলিকে আমি বলি সাপোর্টিং সূত্র যখন যেটা লাগে। e to the power x এর সূত্র হচ্ছে 1 প্লাস x বাই ফ্যাক্টোরিয়াল 1, x স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2, x কিউব বাই ফ্যাক্টোরিয়াল 3। সূত্র যদি জানো ভালো, আর না জানলে বইয়ে আছে দেখে নেবা যে এক্সপোনেনশিয়াল ফাংশনের ধারার বিস্তৃতি এই সূত্র। তা আমরা ex-টা থাকবে, কেন থাকবে ex-টা? কারণ আমাদের কাজটা h নিয়ে, h টেন্ডস টু 0, আমাদের যতগুলো সমস্যা তৈরি করে h এর মানটা। তাহলে আমরা h এর মানটাকে আমরা সিম্পলিফাই, মডিফাই ইত্যাদি সরলীকরণ করতে চেষ্টা করব। আর ex যেটা আছে এটা এইভাবে থাকলে আমাদের সমস্যা হয় না। তো অঙ্কটাকে আমরা ওখান থেকে এই জায়গায় নিয়ে আসি। লিমিট h টেন্ডস টু 0, h e to the power x, এই জায়গায় আমরা e to the power h এর জন্য e to the power x এর এই সূত্রটা ব্যবহার করব। x যদি সব জায়গায় x হয়ে এরকম হয়, e to the power h হবে 1 প্লাস h বাই ফ্যাক্টোরিয়াল 1, h স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2, h কিউব বাই ফ্যাক্টোরিয়াল 3 ইত্যাদি। লাস্টে ডট ডট, সবার শেষে একটা 1 আছে, মাইনাস
1। এই 1 এবং এই 1টা বাদ যায়, যে 1 থেকে 1 মাইনাস হলো সমান। আর বাকি সবগুলি পদের মাঝে খেয়াল করো h আছে, তো আমরা একটা h কমন নিতে পারি। লিমিট h টেন্ডস টু 0 e টু দি পাওয়ার x ইন্টু h। এইচটা কি করলাম, ভিতর থেকে কমন নিলাম। এই 1টা নাই, এই 1 এবং এটা বাদ দিলাম। এখান থেকে যদি h কমন নেই তাহলে থাকে কি 1। এখান থেকে h কমন নিলে h বাই ফ্যাক্টোরিয়াল 2, এটা থেকে h স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 3, এবং এইভাবে এই শেষ হলো। নিচে একটা h থাকে। এখন খেয়াল করো এই এইচটা কেটে দিলাম। কেটে দিলে h এর মান যদি 0 হয় তাহলে এখন নিচের অংশে ভগ্নাংশের হরের মাঝে আর 0 হওয়ার চান্স থাকে না। এটা কাটলাম। এখন যদি h এর মান 0 বসাই তাহলে এটা 0 হবে, এটা 0 হবে, এবং এর পরবর্তী সকল পদের মাঝে h এর মান 0 হবে, থেকে যাবে শুধু 1। তার মানে অর্থাৎ এখন h এর মানটা 0 বসালে মানটা হবে e টু দি পাওয়ার x ইন্টু 1 প্লাস 0 প্লাস 0 ইত্যাদি। অর্থাৎ রেজাল্টটা কি হইল, e টু দি পাওয়ার x। তো সুতরাং আমরা লিখতে পারি, সুতরাং d dx অফ e টু দি পাওয়ার x ইকুয়াল টু e টু দি পাওয়ার x। তোমরা এটা জানো সবাই যে e টু দি পাওয়ার x কে অন্তরীকরণ করলে e টু দি পাওয়ার x ই হয়। তো আমি ক্লাস শেষের দিকে আজকে আমরা যা তোমাদের পড়িয়েছি তা হচ্ছে অন্তরীকরণ কি, আমাদের পরিচিত যোগ এবং বিয়োগের সাথে অন্তরীকরণ বা ক্যালকুলাসের যোগ বিয়োগের যে একটা সম্পর্কটা কেমন হতে পারে, আমরা যেভাবে যোগ বিয়োগ শিখেছি, যেভাবে মৌখিক নিয়ম শিখেছি, এখানে এসে এটা উচ্চতর ক্লাসে ইন্টারমিডিয়েট ক্লাসে ক্যালকুলাসে কীভাবে কনভার্ট হইল। তারপর শিখেছি অন্তরীকরণের মূল নিয়মের সংজ্ঞা কী, অর্থাৎ অন্তরীকরণ বিষয়টা কি, চিত্রের সাহায্যে আমরা এটা দেখলাম। তারপরে অন্তরীকরণ সংজ্ঞা ব্যবহার করে আমরা ত্রিকোণমিতিক ফাংশন, একটা স্কয়ার ফাংশন, একটা এক্সপোনেনশিয়াল ফাংশনের অঙ্ক করলাম, এবং এই ধারাবাহিকতায় এই ধরনের যে অঙ্কগুলি আছে তোমরা এখন যদি বইয়ের উদাহরণগুলিতে দেখো তোমরা এই সমস্যাগুলি সমাধান করতে পারবে। আমার পরবর্তী ক্লাস সম্ভবত পরবর্তী ক্লাস 11 তারিখে হইতে পারে, আমার যতটুকু মনে হয়। রুটিনটা আমি দেখে নেব, তোমরা দেখে নেবে। তা আমরা এই ক্যালকুলাসের পরে থেকে আবার আমি অংশ নিব তোমাদের সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে।